আজ ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তী ও খাল খনন উৎসবের আমেজ জেলা জুড়ে। রামিসা ধর্ষণ হত্যার বিচারের দাবিতে ফুঁসছে দেশ, খুনি সোহেল রানার পেশাদার অপরাধী জানালেন ডিবি প্রধান। হামে ২৪ ঘন্টায় আরও ১১ শিশুর মৃত্যু, বজ্রপাতে মৌলভীবাজারে প্রাণহানি ২, বর্ষা পর্যন্ত অব্যাহত থাকবে তাপপ্রবাহ জানিয়েছে আবহাওয়া অফিস। এবং সারা দেশে জমে উঠছে কোরবানি পশুর হাট, বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়, ঈদ ঘিরে মশলার বাজারে উত্তাপ। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। আজ ময়মনসিংহে ত্রিশালে যাবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন ৩ দিনের নজরুল জন্মজয়ন্তী উৎসবের, পাশাপাশি অংশ নেবেন খাল খনন কর্মসূচিতে। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে জেলা জুড়ে। এই উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন। ফারুক আহমেদের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদা আক্তার। ২৫শে মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপিত হতে যাচ্ছে কবির স্মৃতিবিজড়িত ময়মনসিংহের ত্রিশালে। ৩ দিনের অনুষ্ঠানমালার উদ্বোধনে কাল ত্রিশালে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকল আয়োজন সম্পন্ন করতে কাজ করছে প্রশাসন। প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে আনন্দে ভাসছে ত্রিশালবাসী। জন্মজয়ন্তী ও প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তারা। এই অঞ্চলে ত্রিশালের জন্য একটা বিমানবন্দর স্থাপন হয় এবং দীর্ঘদিন যাবত ত্রিশালবাসীর আরেকটা প্রত্যাশা ছিল যে ময়মনসিংহ মেডিকেলে প্রচুর রোগীর সমাগম হয়, সেই ইয়াটাকে কমানোর জন্য ত্রিশালের জন্য একটা মেডিকেল কলেজ ও হাসপাতাল স্থাপন করা হয়। প্রথমে ত্রিশালের বৈলরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খননকৃত খালের পুনঃখনন কাজের উদ্বোধন করবেন সরকার প্রধান। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতিমধ্যেই মাঠ মঞ্চ সাজসজ্জার শেষের দিকে বলে জানালেন জেলা প্রশাসক। আমার বিশ্বাস পুলিশ বাহিনী এটা নিরাপত্তা চাদরে ঢেকে ফেলবে। জেলা পুলিশ কবির নামে মেডিকেল কলেজ, বিমানবন্দর, সরকারি মহিলা ডিগ্রি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠান নির্মাণ করার দাবি স্থানীয়দের। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তীকে জাতীয় সম্প্রীতি দিবস হিসেবে ঘোষণা করার পক্ষে মত দিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমিতে জাতীয় পর্যায়ে 3 দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মত দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংযুক্ত রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারি। মুখ্য আলোচক ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ এবং নজরুল গবেষক ডক্টর ইঞ্জিনিয়ার খালিকুজ্জামান। এতে সভাপতিত্ব করেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক রিজাউদ্দিন স্টালিন। আলোচনা ও জাতীয় কবির রচিত সঙ্গীত, নৃত্য ও আবৃত্তি দিয়ে সাজানো ছিল অনুষ্ঠান। চেতনাতে কিভাবে ধারণ করে এবং কিভাবে সেটা জাতির সমষ্টিগত চেতনায় ট্রান্সফর্ম করা যায়, রূপান্তরিত করা যায়, এই দায়িত্বটা আমাদেরকে পালন করা দরকার। ওনার জন্মজয়ন্তীকেই জাতীয়ভাবে আমরা একটা সম্প্রীতির দিন হিসাবে ঘোষণা করতে পারি কিনা। তার জীবনযাপন, তার চর্চা এবং তার কর্মের মধ্যেই কিন্তু দেখা গিয়েছে কত ধরনের বহুমুখিতাকে তিনি একটা সম্প্রীতির মধ্যে আবদ্ধ করেছেন। যে হাতে তিনি গজল লিখছেন, সে হাতেই তিনি কিন্তু আবার কীর্তন লিখছেন, আবার সেই তিনি যুদ্ধের দামামার ছন্দে ছন্দে কবিতা লিখছেন। আপাত দৃষ্টিতে কত বৈপরীত্য, কিন্তু একই প্রতিভার মধ্যে তার সম্প্রীতিগত উপস্থিতি কেমনভাবে বিরাজ করে। রামিসা ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ফুঁসে উঠছে দেশ। শুক্রবার দুপুরে মিরপুর 10-এ দুপুরে সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভকারীরা বলছেন, ধর্ষণের বিচার না হওয়ায় রামিসার মতো ঘটনা বারবার ঘটছে। 1 সপ্তাহের মধ্যে দৃষ্টান্তমূলক বিচারের দাবিও জানান তারা। এদিকে বায়তুল মোকাররম সহ রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিভিন্ন সংগঠন। বিজন কুমারকে সঙ্গে নিয়ে ইমদাদুল হক খানের প্রতিবেদন। ফাঁসির আড়া তাদের দিতে বলেন, খুব কষ্ট যে 4টা টুকরা একটা মেয়েকে কিভাবে করে তারা
এভাবেই কান্নায় ভেঙে পড়ে নিজের কন্যা সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন একজন বাবা। বাচ্চা কিভাবে দর্শন করে তারা, দর্শন করে কাঁদে, এটা কি বলেন বাংলাদেশের মানুষের মধ্যে পড়ে এগুলা? এমন বাবার মতো সন্তানকে নিয়ে দুশ্চিন্তায় দেশের সকল অভিভাবকরা। তাই তো নিজের সন্তানের নিরাপত্তায় রামিসা হত্যার প্রতিবাদে রাজপথে হাজারো বাবা মা। সঙ্গে এসেছে তরুণ প্রজন্ম সহ রামিসার বয়সী শিশুরাও। বিচারের দাবি ছিল শিশুদের মুখেও। রামিসার হত্যার খুনিকে আমরা ফাঁসি চাই। বাত জুমা মিরপুরে অবরোধ করে বিক্ষোভকারীরা। এতে মিরপুরে বন্ধ হয়ে যায় যান চলাচল। তাদের গগন বিদারী স্লোগানে উত্তাল গোটা এলাকা। বিচারহীনতার সংস্কৃতি নিয়ে ক্ষোভ জানান বিক্ষুব্ধরা। রামিসার হত্যাকারীর বিচারে সময়ক্ষেপণ চান না তারা। আলটিমেটাম দেন 24 ঘন্টার। রামিসার মতো একটা ছোট মানুষ এমন নৃশংসভাবে হত্যা, মানে আমি কিছু যেদিন থেকে হত্যা হয়েছে সেদিন থেকে আমি আসলে ঠিকমতো খাওয়া দাওয়া করতে পারতেছি না, ঘুমাতে পারতেছি না। তদন্ত করার পরে একটা লোক যখন স্বীকার করেছে যে ভাই আমি দর্শন করছি, আমি এইভাবে করছি, এইরকম একটা লোককে আবার ডিএনএ টেস্ট কেন করা লাগবে? মানে আছে কোনো? এটা মজা না? আমাদের সাথে ভাই সরকার মজা করেন না। 3-4 টুকরা করছে, কল্লা কাটছে, হাতটা 2 খণ্ড করছে, ওরে আমরা চাই ওরে আইনা দিয়ে আমরা খণ্ড করি। জনগণের একটা দাবি, রামিসাকে যে হত্যা করেছে তার প্রসিডিওরগুলো, আইনি প্রসিডিওর দ্রুত শেষ করে তাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক। এদিকে বাদ জুমা বাইতুল মোকাররম জাতীয় মসজিদে মুসল্লিদের ব্যানারে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে অংশ নেন শতাধিক মুসল্লি। রাষ্ট্র বিচারের নামে প্রতিনিয়ত জনগণকে ধোঁকা দিচ্ছে বলে অভিযোগ করেন তারা। দাবি তোলেন রামিসার হত্যাকারীদের জনসম্মুখে ফাঁসি দেয়ার। এটা শুধুমাত্র রামিসার একটা ঘটনা না, এটা আসলে আমাদের সমাজের একটা সাধারণ চিত্রে পরিণত হয়েছে। একটা শিশুকে দেখে আমাদের আনন্দিত হওয়ার কথা, উৎফুল্লিত হওয়ার কথা, মমতা ভরে তাদেরকে আদর দেওয়ার কথা, সেখানে তারা হয়ে উঠেছে আমাদের সমাজের লালসার বস্তু। রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন এলাকায় রামিসা দর্শনপূর্বক হত্যার প্রতিবাদে বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। পল্লবীতে রামিসা হত্যাকারী সোহেল রানা একজন পেশাদার অপরাধী বলে জানিয়েছেন ঢাকা মহানগর ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। শুক্রবার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এই সময় সরকারি কর্মকর্তাদের পদায়ন ও বদলির নামে প্রতারণার অভিযোগে চক্রের 2 সদস্য গ্রেফতারের তথ্য জানান ডিবি প্রধান। তাদের হোয়াটসঅ্যাপ মেসেজে ভয়াবহ তথ্য পাওয়া গেছে। চক্রটি দীর্ঘদিন প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছিল বলে জানান তিনি। ব্যক্তি একাধিক হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করে কখনো নিজেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, আবার কখনো নিজেকে ক্ষমতাবান রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা প্রশাসনিক রাজনৈতিক ব্যক্তির নিকট আত্মীয় পরিচয় প্রদান করে। যে তার পিসিপিআর খুব একটা ভালো না, তার অতীত কর্মকাণ্ড খুব একটা ভালো না, এটা আমরা সাধারণভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারছি। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের সম্প্রতি বক্তব্যে তীব্র প্রতিবাদ জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। শুক্রবার এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। বলেন, ধর্ষকের সর্বোচ্চ শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ডকে মধ্যযুগীয় আখ্যা দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী ইসলামী বিচার ব্যবস্থাকে অবজ্ঞা করেছেন। দেশের মুসলিম জনগোষ্ঠী মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রীর এই মন্তব্য চরম অবমাননার শামিল। ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারির উপর হামলা হয়েছে। শুক্রবার দুপুরে জেলার একটি মসজিদে জুমার নামাজের পর এই ঘটনা ঘটে। এই সময় তার উপর ডিম নিক্ষেপ করা হয়। হামলাকারীরা নাসিরউদ্দিন পাটোয়ারির মোবাইল ফোন, ক্যামেরা ও মানিব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়েছে। এতে দলীয় কয়েক যুবক আহত হন। ঘটনার পর এনসিপির নেতৃবৃন্দ বিক্ষোভ করে স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ দাবি করেন। একই সঙ্গে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তারা। আমাদের জায়গা থেকে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখেছি এবং আমাদের অনেকের ফোন, ক্যামেরা থেকে শুরু করে মানিব্যাগ তারা সেখানে আমাদের ছিনতাই করে নিয়ে যায় তারা, এবং তারা অনেকগুলো ডিম নিক্ষেপ করে। আমাদের অনেক ভাই এখানে আহত হয়েছেন হকি স্টিকের আঘাতে। আইনমন্ত্রী তার জায়গায় থাকতে পারে না। ঠিক ঠিক স্বরাষ্ট্রমন্ত্রী যিনি আছেন ওনার দেশের আইন শৃঙ্খলা অবনতি হওয়ায় ওনারা পদত্যাগ করা উচিত।
গেল ২৪ ঘন্টায় সারা দেশে হাম ও এর উপসর্গে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে ১৩১৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদনে এইসব তথ্য জানানো হয়। গেল ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে ৪৭,৫১১ শিশু। এই সময় হামের উপসর্গে মারা গেছে ৪১৪ জন, আর নিশ্চিত হামের মৃত্যু হয়েছে ৮৫ জনের। সব মিলিয়ে দেশে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৯ জন। দেশের ৪ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। বর্ষা শুরুর আগ পর্যন্ত এই তাপপ্রবাহ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কয়েক জেলায় তাপপ্রবাহ চললেও দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে বেশ কয়েকটি জেলায় বজ্রসহ বৃষ্টি অব্যাহত রয়েছে। দিনে ও রাতে তাপমাত্রা পার্থক্য কমে যাওয়ায় ভ্যাপসা গরমে অনুভূতি বেশি হচ্ছে। এদিকে মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় বজ্রপাতে ২ জন মারা গেছেন। শুক্রবার দুপুরে বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে। মফিউর রহমানের প্রতিবেদন। ঋতুচক্রে দেশের আবহাওয়ায় এখন চলছে গ্রীষ্মকাল। এই সময় সাধারণত দেশের তাপমাত্রা অনেক বেশি থাকে, সেই সঙ্গে বেশি থাকে গরমের অনুভূতি। এবারও তার ব্যতিক্রম নয়। এরই মধ্যে দেশের খুলনা, যশোর, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় মৃদু তাপপ্রবাহ চলছে। খুলনা বিভাগের ৪টি জেলার মধ্যে আপনার মৃদু ধরনের তাপপ্রবাহ বয়ে চলেছে এবং এই তাপপ্রবাহ আমরা আশা করছি যে সামনের কয়েকদিনও এটা অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, বৃষ্টিপাত কমে যাওয়ার পাশাপাশি বায়ুমণ্ডলে জলীয় বাষ্পের পরিমাণ বেশি হওয়ায় দিন ও রাতে তাপমাত্রার পার্থক্য অনেক কমে গেছে। ফলে গরমের অনুভূতি বেশি হচ্ছে। রাতে কিন্তু আকাশ একেবারে মেঘমুক্ত না, আকাশে মেঘ থাকার কারণে তাপমাত্রা ওইভাবে কমতে পারছে না। ফলে তাপমাত্রা কমতে না পারার কারণে এবং সেই সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার কারণে মানুষের মধ্যে একটা ভ্যাপসা গরমের অনুভূতি বিরাজ করছে। তারা বলছে, এই মাসের শেষ সপ্তাহে অথবা জুনের প্রথম সপ্তাহের দিকে দেশের আবহাওয়ায় মৌসুমী বায়ু প্রবেশ করলে তাপমাত্রা কিছুটা কমে আসবে, কমে যাবে তাপদাহ। মে মাসের ৩০-৩১ বা জুন মাসের ফার্স্ট উইকেই আপনার মৌসুমী বায়ু সেট হবে। এটা বাংলাদেশের টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম অঞ্চল দিয়ে প্রবেশ করে। এই সময় প্রচুর বৃষ্টিপাত হয়। সেই সময় কিন্তু এই ভ্যাপসা গরমের অনুভূতি অন্যটা দূর হতে পারে। দেশের মধ্য থেকে দক্ষিণাঞ্চলের দিকে তাপপ্রবাহ থাকলেও বৃষ্টিপাত অব্যাহত আছে দেশের উত্তর পূর্বাঞ্চলের জেলাগুলোতে, আর তাই বজ্রপাত সতর্কতা জারি রয়েছে ওইসব জেলাগুলোতে। খোলা আকাশের নিচে না থাকে যদি আমরা নিরাপদ ছাউনির নিচে অবস্থান করি তাহলে বজ্রপাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি এবং সেই সাথে উঁচু গাছের নিচে অবস্থান করা যাবে না, বৈদ্যুতিক খুঁটির নিচে অবস্থান করা যাবে না। এই সময়ের বৃষ্টি শীতল হওয়ায় মানুষকে না ভেজারও পরামর্শ দেন আবহাওয়াবিদরা। মফিউর রহমান, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানি ঈদ সামনে রেখে এখনও জমে ওঠেনি রাজধানীর পশুর হাট। ক্রেতা সমাগম খুব একটা নেই। এর মধ্যে যারাই আসছেন পশুর দাম বেশি বলে জানান তারা, আর বিক্রেতারা বলছেন সরবরাহ বাড়বে এবং ২-১ দিনের ভেতরেই বেচাকেনা জমে উঠবে। রাজধানীর গাবতলী পশুর হাট ঘুরে এসে জানাচ্ছেন মুদাসসির আলী। দরজায় কড়া নাড়ছে ঈদ উল আজহা, তবে এখনো যেন অনেকটাই ফাঁকা ঢাকার গাবতলীর কোরবানির পশুর হাট। এর মধ্যে যতগুলো এসেছে তাদের নিয়ে ক্রেতাদের জন্য অপেক্ষমান বিক্রেতারা। বড় গরুর দাম হাঁকাচ্ছেন ১০ লাখের ওপরে এবং মাঝারি গরুও যেন লাখের নিচে নেই। দাম চাচ্ছি ১৫ লক্ষ টাকা। ১৫ লক্ষ টাকা। এখন আমার যে প্যান্ডেল গরু আছে সেই গরুগুলো আপনার ১৫ থেকে ২০ লাখ টাকার মধ্যে এই গরুগুলো এখানে আছে। আমরা কোনোটা ২০ লাখ, কোনোটা ২৫ লাখ, কোনোটা ১৮ লাখ, এর ভিতরে আমাদের চাওয়া দাম। মাঝারি সাইজের গরুগুলো ৪,৫০,০০০, ৪,২০,০০০, ঠিক আছে, আমরা এরকম চাই। ছাগলের দামও ২০,০০০-এর নিচে নেই। ওরে আপনার ২৫, ২৬, ২৭, ২৮, ২০ কেজিতে ২৪,০০০, ২৩,০০০ এরকম দামে বিক্রি হইতেছে। দাম যে এবারে একটু বেশি অভিযোগ করছেন কেউ কেউ, আবার অনেকে আশা করছেন ঈদ মৌসুম ঘনিয়ে এলে কমতে পারে দাম। গতবার থেকে এইবার কিন্তু দামটা একটু বেশি বেশি লাগতেছে। গরুর দাম জিজ্ঞেসে ওই পাশে একটা ১১ লাখ টাকা চাইছে, উনি অনেক দাম বেশি চাইতেছে। যেগুলা এর আগের বছর আমরা কিনছি ১৫০ দিয়া, মানে ১,৫০,০০০ দিয়ে, এগুলা এখন চাচ্ছে ২ লাখ, ২,২০,০০০ এরকম চাচ্ছে। ব্যাপারে বলতেছে অনেক কম, যারা ক্রেতা তারা আছে বলতেছে না এবার গরু অনেক দাম বেশি। শুক্রবার রাত থেকে পশুর সরবরাহ বাড়বে বলে জানালেন হাট তদারকি ও বিক্রেতারা। আজকে শুক্রবার বাজার, আজকে হয়তো কিছু আসতে পারে এই আশায় আমরা রয়েছি। আমরা আশায় আছি ক্রেতাদের জন্য
আশা আছে, এখন দেখা যাক আল্লাহ ভরসা কি করে। হাটে পশুদের স্বাস্থ্য দেখভালের জন্য চিকিৎসক নিয়োগেরও ব্যবস্থা রয়েছে। ঢাকায় যে 27টি হাটের অ্যালোকেট করা হয়েছে, বিভিন্ন ধরনের ভেটেরিনারি ডক্টর টিম আগামীকাল থেকে কার্যক্রম শুরু করবে ইনশাআল্লাহ। সবকিছু মিলিয়ে মোটামুটি প্রস্তুত গাবতলীর পশুর হাট। শেষ মুহূর্তে জমে উঠবে বেচাকেনা এমন আশা করছেন সংশ্লিষ্টরা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে সাতক্ষীরা ও যশোরে লক্ষাধিক কোরবানির পশু প্রস্তুত রয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়েও এবার প্রায় 18,000 পশু উদ্বৃত্ত থাকবে। ভারতীয় গরু না আসায় বাজার পাওয়ার সম্ভাবনা থাকলেও উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তা কাটছে না খামারিদের। আব্দুল জলিল ও শিশির কুমার সরকারের প্রতিবেদন, জানাচ্ছেন ডলি বিনতে আনোয়ার। সাতক্ষীরায় এবার লক্ষাধিক কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। গত বছরের তুলনায় এবার পশুর উৎপাদন 2 থেকে 3% বেড়েছে, যা জেলার চাহিদার তুলনায় বেশি। ভারতীয় গরু প্রবেশ বন্ধ থাকায় ভালো দাম পাবেন এমন আশা খামারিদের। তবে পশু খাদ্যের দাম বেশি, তাই উৎপাদন খরচ বেশি। ফলে দাম আশানুরূপ না হলে লোকসানের মুখে পড়তে হবে এমন শঙ্কায়ও খামারিরা। গরুর বাজার কেমন হবে বলা যাচ্ছে না। ইন্ডিয়ান গরু আসলে তো একেবারে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে চলে যাবো। খাবারের দাম অনেক বেশি, গরুর দাম কম আর কিনতে যাওয়ার দাম বেশি, খাদ্য খাবারের দাম বেশি। খামারিদের সব ধরনের পরামর্শ দিয়ে সহায়তা করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। এরই মধ্যে আমরা মেডিকেল টিম গঠন করেছি এবং তারা সেখানে কাজ শুরু করেছে এবং এটা ঈদের দিন পর্যন্ত চলবে ইনশাআল্লাহ। অন্যদিকে যশোরের শার্শায় সহস্রাধিক খামারে 16,000 পশু কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে। ধীরে ধীরে জমে উঠতে শুরু করেছে শার্শার বাগ আচরা 7 মাইল পশু হাট, যেখানে সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাট বসে। বই নিয়ে গেল পাটি পিঠে আসছে না, ধান চাল দাম নিয়ে ভাই একটা মাঝে টেনশন আছে। কুরবানি উপলক্ষে আমাদের ব্যবসা বাণিজ্য ভালো হবে সেটা আমাদের হচ্ছে না। বাজার ভালো না, বাজারে কাস্টমার নেই, বাজার হাটের ব্যাপারে আসছে না ভাই, বেচা কিনে হচ্ছে না। যা কিনে নিয়ে আসে তাছাড়া 10-20 হাজার লসে বেশি বাড়ি যেতে হচ্ছে। পশু স্বাস্থ্য পরীক্ষা সহ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়ে কাজ করছে প্রাণী সম্পদ অধিদপ্তর। শার্শা উপজেলায় 2টি পশুর হাট, নাভারণ পশুর হাট এবং 7 মাইল ঐতিহ্যবাহী যে পশুর হাট আছে সেখানে নিয়মিত পশু বেচাকেনা চলছে এবং এই 2 হাটে আমাদের প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা ভেটেরিনারি মেডিকেল টিম পরিচালনা করছি। সেখানে গরুর স্বাস্থ্য পরীক্ষা, গর্ভ পরীক্ষা সহ বিভিন্ন ধরনের সেবা দিয়ে যাচ্ছি। সব শঙ্কা কাটিয়ে খামারিরা লাভের মুখ দেখবে এমন প্রত্যাশা সবার। ডলি বিনতে মনোয়ারা, মোহনা সংবাদ। হাইকোর্টের রায় প্রতিপালনে এবার আফতাবনগর থেকে কোরবানি পশুর হাট সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বৈধতা না থাকলেও আফতাবনগরেই হাট বসানোর প্রস্তুতি নিচ্ছে একটি মহল। যদিও তাদের এমন অভিযোগ উড়িয়ে দিলেন ইজারাদার। তবে সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, নির্ধারিত স্থানের বাইরে হাট বসালেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বিজন কুমারের প্রতিবেদন। দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এরই মধ্যে শুরু হয়েছে পশুর হাটের জোরালো প্রস্তুতি। তোরণ, পানির পাম্প, বাথরুম সহ হাটের অবকাঠামো এরই মধ্যে দৃশ্যমান। বাড্ডার বেড়াইত এলাকায় পশুর হাটে তাই তো শ্রমিকদের সময় কাটছে ব্যস্ততায়। আজকে প্রথম নামাইলাম গরু ঘন্টাখানি মতন হইলো, গরু বাঁধলাম, বাঁধলে নিজে খাওয়া দাওয়া করলাম, করে হাটটা আশা করি এবার ভালো যেতে পারে। হাট কর্তৃপক্ষ যতটুকু দেখতেছি খুব ভালো, কারণ কাজ চলতেছে, পানির লাইন করছে। এক গাড়িতে 17টা গরু নিয়েছি। দাম মনে করেন যে ছোট গরু ছোট দাম, বড় গরু বড় দাম। যদিও এই হাটটি বসতো পার্শ্ববর্তী আফতাবনগরে, এলাকাটি আবাসিক হওয়ায় এবার স্থানান্তর করা হয়। নগর কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে খুশি হলেও পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, বেড়াইতে হাট বসানোর ধুয়ো তোলে আফতাবনগরেই হাট বসানোর চেষ্টা করছে। সানভ্যালিতে বসে তারা এইখানে গেট তৈরি করেছে, এই গেট দিয়ে তারা নিয়ে যাবে সানভ্যালিতে বলছে, যদিও তো এর মাধ্যমে তারা এখানেই হাট করার একটা পায়তারা করতেছে। এই হাটটা পর্যায়ক্রমে দেখা যাবে যে আমাদের আফতাবনগরে ঢুকে পড়বে, সেখানে এরপরে আফতাবনগরের মাঝখানে দেখা যাবে গরু নিয়ে দাঁড়ায় পড়বে। সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী এই হাটের ইজারা পেয়েছেন মুহাম্মদ তুহিনুর ইসলাম নামের এক ব্যক্তি। অভিযোগের বিপরীতে শঙ্কার কারণ নেই বলে জানিয়েছেন তিনি। এইখানে শুধু গাড়ি যাবে আসবে, এখানে বসার কোনো যুক্তিকতা নাই। এখানে আমাদের ভলান্টিয়ার থাকবে অন্তত 20 থেকে 50 জন, যারা এই গাড়িগুলো যাতে স্ট্যান্ড বাই সেখানে দাঁড়াতে না পারে। আর উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক বলছেন, নির্দেশনার বাইরে হাট বসালেই নেওয়া হবে ব্যবস্থা। আফতাবনগরবাসী আমাদের কাছে আবেদন করেছে তাদের
সোসাইটির পক্ষ থেকে যে যেখানে যাতে গরুর হাট না করা হয় আমরা সেটাকে আমলে নিয়েছি। তারপরেও যদি কোনো কিছু বিষয় থাকে সেটা আমরা দেখব। অস্থায়ী এই পশুর হাটের সরকারি দর ছিল 50 লাখ টাকা। 19টি শিডিউল বিক্রি হলেও দাখিল হয় 4টি। সর্বোচ্চ দর ওঠে 2,33 লাখ টাকা। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। কোরবানির ঈদ ঘিরে ঊর্ধ্বমুখী মশলার বাজার, বিশেষ করে দাম বেড়েছে জিরা, এলাচ ও লবঙ্গের। ঈদ ঘিরে প্রতিবছর 35% পর্যন্ত চাহিদা বেড়ে যায়। এর ফলে পাইকারি থেকে খুচরা পর্যন্ত পুরো বাজারে তৈরি হয় উত্তাপ। এদিকে স্বস্তি নাই মাছের বাজারেও। সরবরাহ সংকটের অজুহাতে বেড়েছে সব মাছের দাম, তবে কমেছে দীর্ঘদিন ধরে ঊর্ধ্বমুখী থাকা সবজির বাজার। স্বস্তি ফিরেছে গরিবের আমিষ, ডিম ও মুরগির দামেও। বাজার ঘুরে আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। বাঙালির রসনা বিলাসে মশলা এক অবিচ্ছেদ্য অংশ। খাদ্যাভ্যাস আর ভোজনপ্রিয়তা, বৈচিত্র্যময় খাদ্যরুচি সবকিছুর সঙ্গেই মশলা ওতপ্রোতভাবে জড়িত। আর উৎসবের খাবার তা যদি হয় কোরবানির ঈদের মাংস রান্না, সেখানে তো বৈচিত্র্য মশলারই সমাহার। আমদানি ও সরবরাহ স্বাভাবিক। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তথ্য মতে 2025 সালে আমদানি হয়েছে 5,74,000 টন 14 ধরনের মশলা। চলতি বছরের প্রথম প্রান্তিকেই অর্থাৎ জানুয়ারি থেকে 15 এপ্রিল পর্যন্ত আমদানি হয়েছে প্রায় 2 লাখ টন। তবে ঈদের 30 থেকে 35% চাহিদার বিপরীতে প্রতি কেজি জিরা বিক্রি হচ্ছে 550 থেকে 650, লবঙ্গের কেজি 1400 থেকে 1500। সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। 1 থেকে 1.5 মাসের ব্যবধানে কেজিতে অন্তত 300 টাকা বেড়ে এলাচ বিক্রি হচ্ছে 4,400 থেকে 5,500 টাকায়। দারুচিনি বিক্রি হচ্ছে 480 থেকে 550 টাকায়। এছাড়া বেড়েছে আদা, রসুন আর পেঁয়াজের দামও। হ্যাঁ, আদা রসুনের দামটা বাড়ছে। আগে যে বাড়ছে যেভাবে ওইভাবে আছে তো 50-60 টাকা এদিকে দিক। এলাচি, জৈত্রী এই জিনিসটার দাম আগেও একটু বেশি ছিল, এখনো বেশি আছে। আমদানি হলে ট্যাক্সের উপরে নির্ভরশীল। সরকার যখন মাল বাজার আমদানির অ্যাভেলেবেল থাকে তখন বাজার নিয়ন্ত্রণ থাকে। আমদানি একটু শর্ট হলে তখন বাজার দাম বেশি। এদিকে স্বস্তি নেই মাছের বাজারেও। সরবরাহ সংকটের খোঁড়া অজুহাতে বেড়েছে দাম। আসলে মাছের বাজার তেলাপিয়া বাঙাল বলে কিছু নাই, সব মাছই দাম বেশি। মাছের দাম বাড়ছে, মানুষ সব গ্রামে চলে যাইতেছে। গ্রামে যাওয়া গ্রামে মাছ কম হয়। দীর্ঘদিন ধরে লাগামহীন থাকা সবজির বাজারে ফিরছে স্বস্তি। বেশিরভাগ সবজির দামই কমেছে। বেগুন, বরবটি, লাউ, করলা সবই 60-এর ঘরে। মোটামুটি সব সবজির দাম একটু কম। এখন গত সপ্তাহে যেমন বরবটি বেচে 100 টাকা, আজকে 80 টাকা। এদিকে কমেছে গরিবের আমিষ ব্রয়লার মুরগির দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে 160 থেকে 165 টাকায়। কমেছে ব্রয়লারের বাদামি ডিমও। ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। ডিমের দাম 120 টাকা কমছে। বল আপনার হলো 155-50 টাকা পাইকারি আমরা কিনে আনছি। নিত্যপণ্যের বাজার স্বাভাবিক রাখতে নিয়মিত বাজার তদারকির দাবি ভোক্তাদের। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। টাঙ্গাইলে যমুনা নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে বলে জানিয়েছেন পানি সম্পদ মন্ত্রী শহীদুদ্দিন চৌধুরী এনি। শুক্রবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলায় কাকুয়া ইউনিয়নের চরপলি এলাকায় যমুনা নদীর তীরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এই সময় তিনি আরও বলেন, নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবের পাশাপাশি এই অঞ্চলের উন্নয়নে সড়ক নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে এবং স্থানীয় মানুষের স্বার্থে প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে। এই অঞ্চলে একটা স্থায়ী বাঁধ নির্মাণ করব, যেটা হলো চরপৌলি থেকে আমাদের এই যে অমরপুর নামক স্থান পর্যন্ত বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এই কাজ ইমিডিয়েট আমরা শুরু করার জন্য ব্যবস্থা নিব। হয়তো এই অর্থ বছর হবে না, আগামী অর্থ বছরে নেওয়ার জন্য যত রকমের পরিকল্পনা আছে আমরা সকল পরিকল্পনা নিয়ে আপনাদের এখানে এই স্থায়ী বাঁধ নির্মাণ করব ইনশাআল্লাহ। অল্প সময়ের মধ্যে ঈদযাত্রা নির্বিঘ্ন করা চ্যালেঞ্জিং হলেও এবার যাত্রা স্বস্তি হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রবিউল আলম। শুক্রবার কুমিল্লার বিআরটিএ ট্রাস্টি বোর্ড এবং বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কুমিল্লা জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মধ্যে চেক বিতরণ ও সড়ক দুর্ঘটনা প্রতিরোধে গণসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি একথা বলেন। দেশে অবকাঠামো ও পরিবহন ব্যবস্থার কারণে ঈদযাত্রা কঠিন হয়ে পড়ে উল্লেখ করে তিনি আরও জানান, জনগণ সচেতন হলে এবং আবহাওয়া অনুকূলে থাকলে এবারের ঈদযাত্রা স্বস্তির হবে।
একটা বড় চ্যালেঞ্জ। আমাদের যে অবকাঠামো, আমাদের যে আপনার ধরেন বাস, ট্রাক, যানবাহন যা আছে, এটা বড় চ্যালেঞ্জ হয়ে যায় 3 দিনের মধ্যে। এটাকে একেবারে ম্যানেজ করে নির্বিঘ্নে যাতায়াতটা আরামদায়ক করা, স্বস্তিতে করা একটু চ্যালেঞ্জ। তো সেই চ্যালেঞ্জ যেগুলি আছে সেগুলি আমরা সমাধান করার চেষ্টা করছি। আমি ধারণা করছি বা মনে করছি আপনাদের সবাই সহযোগিতা থাকলে, জনগণ একটু সচেতন হলে, আবার প্রাকৃতিক দুর্যোগ যদি আবার না হয়, তাহলে আমার মনে হয় যে মানুষ স্বস্তিতে এবার ঈদ যাত্রা নিশ্চিত করতে পারবো। টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশন টিসি এর সভাপতি মোহাম্মদ মহসিন এবং মৃধা মোহাম্মদ রিপন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শুক্রবার রাজধানীর কাউরান বাজার টিসিএ কার্যালয়ে ভোট গ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়। নির্বাচিত অন্যান্যরা হলেন সহসভাপতি মোহাম্মদ সেলিম ও হেলাল আহমেদ সজীব, সহসাধারণ সম্পাদক নূরে আলম ও জহুরুল হক জনি, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ উজ্জ্বল হোসেন এবং মোহাম্মদ মিজানুর রহমান, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ ভূঁইয়া, সহ অর্থ সম্পাদক মোহাম্মদ ইউসুফ আলী, দপ্তর সম্পাদক তপন কুমার সাহা, সহ দপ্তর সম্পাদক সোহাগ খান, প্রচার সম্পাদক আবু তালেব হাসান, সহ প্রচার সম্পাদক মোহাম্মদ আলী বাবুল এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মাসুদুর রহমান। খেলা খবর ফুটবল। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের দায়িত্ব নিতে শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে ঢাকায় এসেছেন থমাস ডুলি। বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাফুফে কর্মকর্তারা। আনুষ্ঠানিকতা শেষে তিনি হোটেলের উদ্দেশ্যে রওনা হন। বাফুফের সাথে 2 বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছেন সাবেক এই মার্কিন ফুটবলার। আগামী 5 জুন সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের প্রীতি ম্যাচ দিয়ে তার নতুন মিশন শুরু হতে যাচ্ছে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বিএসপিএ স্পোর্টস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ক্রীড়াবিদ, কোচ এবং সংগঠকদের সম্মাননা দেওয়া হয়েছে। বর্ষসেরা ফুটবলার হয়েছেন হামজা চৌধুরী ও ঋতুপর্ণা চাকমা, আর সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন রিশাদ হোসেন এবং কোচ পিটার বাটলার। এতে অংশ নেন জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলি ও বাফুফের সভাপতি তাবিদ আওয়াল। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এই সময় তিনি বলেন, সরকার খেলাধুলার উন্নয়নে কাজ করছে। স্পোর্টসের অ্যাওয়ার্ড যারা পাচ্ছেন তাদের প্রতি রইল অভিনন্দন, এবং যারা পাচ্ছেন না তাদের প্রতি অভিনন্দন রইল, কারণ আপনারা আজকে এখানে যারা নমিনেট হয়েছেন আপনারা সবাই যোগ্য, সবাই আমাদের কাছে বিজয়ী। আপনাদের সবার প্রতি রইল শুভকামনা। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশে আমাদের স্পোর্টসকে নিয়েও একটি গণতান্ত্রিক পরিবেশ আমরা তৈরি করতে চাই। আমি মনে করি আজকে আপনারা যারা এখানে বসে আছেন আপনাদের সকলের কাছে আমি সহযোগিতা চাই, এবং আমি আশা করি এই পথ চলায় আপনারা আমার পাশে থাকবেন। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ ময়মনসিংহে যাবেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নজরুল জন্মজয়ন্তী ও খাল খনন। উৎসবের আমেজ জেলা জুড়ে। রামিসা ধর্ষণ হত্যার বিচারের দাবিতে ফুটছে দেশ। খুনি সোহেল রানার পেশাদার অপরাধী, জানালেন ডিবি প্রধান। হামে 24 ঘন্টায় আরও 11 শিশুর মৃত্যু। বজ্রপাতে মৌলভীবাজারে প্রাণহানি 2। বর্ষা পর্যন্ত অব্যাহত থাকবে তাপপ্রবাহ, জানিয়েছেন আবহাওয়া অফিস। এবং সারা দেশে জমে উঠছে কোরবানি পশুর হাট, বাড়ছে ক্রেতা বিক্রেতার ভিড়। ঈদ ঘিরে মশলার বাজারে উত্তাপ। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।